1971 সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইটের নামে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একযোগে গণহত্যা শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। নিউ ইয়র্ক টাইমস তখন লেখে, শুধু ঢাকাতেই অপারেশন সার্চ লাইট চলাকালে 35,000 জনকে হত্যা করা হয়েছে। আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন এবং দেশ বিদেশের নানা গবেষকের কাজে উঠে এসেছে, যুদ্ধের 9 মাসে হত্যা করা হয় অন্তত 30 লাখ মানুষ, ধর্ষণের শিকার হন 2 লাখেরও বেশি নারী, ঘরছাড়া হন কোটির বেশি মানুষ। বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও নৃশংসতার ধরন, গণহত্যার সংজ্ঞা নির্ধারণে জাতিসংঘ সনদে অপরাধের যে বিবরণ আছে তার সঙ্গে পুরোপুরি মিলে গেলেও স্বাধীনতার 48 বছর পরেও পাকিস্তানি সেনাবাহিনীর সেই নির্মম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পারেনি বাংলাদেশ। 2017 সালে জাতীয় সংসদে 25শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করার পাশাপাশি 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য একটি বিল পাশ হলেও 1915-16 সালের আর্মেনীয় গণহত্যার স্বীকৃতি হিসেবে 2015 সালে জাতিসংঘ 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করায় 25শে মার্চের জন্য আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি পাওয়া এখন আর সম্ভব নয়। এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকদের দায়ী করলেও এখন মুক্তিযুদ্ধের সময় 9 মাসে এদেশে যে গণহত্যা চালানো হয়েছে তার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের চেষ্টাই করা উচিত বলে মনে করেন মুক্তিযুদ্ধ গবেষকেরা। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে 71-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যার স্বীকৃতির বিষয়টি আলোচনায় তোলার কথা জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডামা ডিয়াং। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম ও স্বাধীনতা ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার আমিরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডাক্তার MA হাসান। স্বাগত আপনাদের তিনজনকে। আমি ব্যারিস্টার আমিরুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই এ কারণে যে এই যে একটা গণহত্যা সংগঠিত হয়ে গেছে এবং এর আসলে একটা বিচার হওয়া দরকার, সেটা কি আপনারা 71-এর যুদ্ধ শেষে যখন বিজয়ীর বেশে ফিরলেন, ফিরে নতুন সরকার গঠিত হলো, তখন থেকে এটা আমাদের মাথায় ছিল কিনা? আমি সেদিন আদম আর্ডেনের কথা বললেন, এসেছিলেন পরশুদিন, তো ওর সাথে একটি আলোচনা হয়েছিল। তো সেখানে আমি তাকে খুব স্পষ্ট করে বললাম, একটা আমাকে ইনভাইট করেছিলেন এই আলোচনার বিষয়টা নিয়ে, যে আমরা 195 জন যে যুদ্ধ অপরাধী তাদেরকে চিহ্নিত করেছিলাম এবং তাদেরকে আটক করেছিলাম এবং আমাদের সেনাবাহিনীর সদস্য। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় স্ট্র্যাটেজিটা দুইভাবেই চলছিল। একটা হচ্ছে যে আমাদের যুদ্ধে জয়লাভ করতে হবে, আর একটা হচ্ছে এই সমস্ত যারা অপরাধ করেছে তাদেরকে আটক করতে হবে, এবং সেটা আমরা করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এই 195 জন যে বন্দী হলো, যারা যুদ্ধ অপরাধে অপরাধী এবং এই সমস্ত কাজে তারা নিয়াজি থেকে শুরু করে সবাই ছিল, এবং এ বিষয়ে আমাকে যখন জাতিসংঘে পাঠান বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনও আমি এই বিষয়টা জাতিসংঘে তুলেছিলাম, আমাদের স্বীকৃতির সাথে সাথে এই বিষয়টা এনেছিলাম, এবং এই ব্যাপারে একটা পারলেও হয়েছিল। এবং পাকিস্তানের তখন যে অ্যাম্বাসেডার ছিলেন, ওই নামটা ভুলে যাচ্ছি, এবং অন্যান্য শ্রীলঙ্কার অ্যাম্বাসেডার, মরিশাসের যারা অ্যাম্বাসেডার ছিলেন, এদের সবাই সাথে আমার একটা বন্ধুত্ব হয়েছিল। এবং সেখানে আমি বলেছিলাম যে এটা তাদের বিচার হওয়ার প্রয়োজনীয়তাটা খুবই জরুরি, এবং এই বিচারটা শুধুমাত্র বাংলাদেশের যে গণহত্যা হচ্ছে তাই না, এই বিচার যদি না হয় একদিন পাকিস্তানও কিন্তু এই ধরনের গণহত্যা এবং নির্যাতন সেরকম হবে। বিচারের আন্তর্জাতিক দায়টা তো সেখানে, এবং সেখানে এরা বলেছিলেন যে যারা যুদ্ধবন্দী হয়েছে তাদের বিরুদ্ধে যে অপরাধগুলো যারা করেছে আইডেন্টিফাই করলে এগুলো আমরা করতে প্রস্তুত আছি। সেই সময় একটা কথাবার্তা হয়েছিল এবং স্বীকৃতি এবং পাশাপাশি এটা, কিন্তু তারপরে এটা ভুট্টো এটাকে অন্য পথে নিয়ে গেল এবং তাদেরকেও বোধহয় কিছুটা বেঁকে ধরলো। তো সেই আলোচনাটা আর কার্যকর হলো না। ফিরে এসে আমি বঙ্গবন্ধুর সাথে সে কথা আলোচনা করেছিলাম এবং সেইভাবেই এগুলো কতদিন রাখবার পরে তাদের আমরা ফেরত দিলাম। মানে এই সময়টা
হচ্ছে আমাদের ওই আরেকটি প্রশ্ন উঠলো যে আমাদের যারা বাঙালিরা ওখানে আটকা পড়ে আছে তাদেরকে আনার আনতে হবে, বিষয় ইত্যাদি বিষয় ছিল। কিন্তু এটাকে আন্তর্জাতিকভাবে যে কাজটা আমাদের করার প্রয়োজনীয়তা ছিল সেই সময়, কিন্তু ওই ওখানে যে আমাদের ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল আছে, সেখানে তো বিগ পাওয়ার্সরা সেখানে ডমিনেট করে, এবং সেখানে ইউএস, চায়না এরা যখন ভেটো দেয় তখন আর সেটাকে কোনো কার্যকর করা যায় না। অতএব এটা জাতিসংঘের যে সিস্টেম, এই সিস্টেমটারই ভেতরে যে সমস্যাটা রয়ে গেছে, যেখানে সিকিউরিটি কাউন্সিলের একটা ভূমিকা রয়েছে। এবং ইতিমধ্যে এই যে মিয়ানমারে যে গণহত্যা হয়েছে সে ব্যাপারটা নিয়ে আমি একটি গবেষণামূলক আর্টিকেল পাবলিশ করেছি, এবং সেগুলো আমি জাতিসংঘে পাঠিয়েছি, এবং তাদের সাথে আলোচনা হয়েছে। সেদিন মিস্টার আর্ডেনকেও বিষয়টি বললাম যে আপনারা যে বলছেন যে এই মানে জাতিসংঘ মহাসচিব নিজেই তো বলছেন রাখাইনে গণহত্যা হয়েছে, নিরাপত্তা পরিষদে ভেটোর কারণে তো আর সেটা এগুলো যাচ্ছে না। অতএব এই যে একটা বিষয় রয়ে গেছে যে জাতিসংঘের যে বিগ পাওয়ার্স যারা আছেন তাদের যে সিকিউরিটি কাউন্সিলের উপরে তাদের যে ডমিনেশন রয়েছে, অতএব এটা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সংস্থার ভিতরে যে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকার কথা সেটা অনুপস্থিত। এই ডেফিসিটটা আমাদের রয়ে গেছে। আমি আইনের জায়গাটাও বুঝতে চাই, এরপরে যখন আপনার কাছে আসবো আমি আসলে জানতে চাইবো যে ধরুন আমরা বিচার করতে পারলাম না, কিন্তু অন্তত গণহত্যার স্বীকৃতিটুকু আদায় করা কি সম্ভব ছিল কিনা, নাকি সেটার একটা ডক্টর হারুনুর রশিদ, নাকি এখন তো আমরা বলছি যে বিচারের দরকার নাই। 2015 সালে যখন আন্তর্জাতিক গণহত্যা দিবসটা আসলে আর্মেনিয়ান গণহত্যার দিনটিকে উপলক্ষ করেই নির্ধারণ করা হলো, তারপরে এখন আমরা বলছি অন্তত আমাদের আসলে একটা গণহত্যা যে হয়েছে তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। সেটা আসলে আমাদেরকে কি দেবে, মানে এই স্বীকৃতিটা কেন খুব গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, বা গুরুত্বপূর্ণ আদৌ কিনা? কারণ বিচার তো এখন আর আমরা কারো করতে পারছি না। সেজন্য ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে 1971 সালের 25শে মার্চ অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনী যাদেরকে সেদিন নির্বিচারে হত্যা করেছে, এবং সেই 25শে মার্চ থেকে শুরু করে 9 মাসের আমাদের যে সশস্ত্র মুক্তিযুদ্ধ, সেই সময় যারা তাদের গণহত্যার শিকার হয়েছে, অর্থাৎ 30 লক্ষ মানুষ, এবং 2 লক্ষ নয় কয়েক লক্ষ মা বোন নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা স্বাধীনতা উত্তর এই যে গণহত্যা যেটা এখানে হলো, এবং 1948 সালে জাতিসংঘের যে গণহত্যার উপর যে কনভেনশন অন জিনোসাইড, সেখানে গণহত্যাকে যেভাবে ডিফাইন করা আছে, এবং বাংলাদেশের যে ঘটনা ঘটেছে হুবহু, যেটা আপনি ভালোই বলেছেন সেটা হয়েছে। তো এত তো সত্ত্বেও আমরা এইটা গণহত্যা হিসাবে কেন দিবস 25শে মার্চ কেন গণহত্যা দিবস হিসাবে পালন হবে না? কেন আর্মেনিয়ার যে গণহত্যা হলো এবং সেখানে 10-12 লক্ষ লোক মারা গিয়েছে 100 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে, সেই 9ই ডিসেম্বর এখন বিশ্ব গণহত্যা দিবস, কিন্তু 25শে মার্চ না কেন? একটা। দ্বিতীয় যে প্রশ্নটা হলো যে একটা আন্তর্জাতিক স্বীকৃতি অ্যাটলিস্ট এলো সেকেন্ড, আর থার্ড হলো যে এ দিয়ে আমরা কি অর্জন করব। তো ফার্স্ট যেটা যদি বলি যে বাংলাদেশের যে সৃষ্টি এবং সেই সময় আমাদের সামনে যে চ্যালেঞ্জেসগুলো ছিল এবং বিশ্ব রাজনীতির যে ডিনামিক্স, এগুলো আমাদের বোঝার প্রয়োজন রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশ হলো সারা বিশ্বের মধ্যে প্রথম একটি দেশ সশস্ত্র মুক্তিযুদ্ধ করে একটা দেশের অংশ থেকে বেরোয় এসে স্বাধীন হয়েছে। এর আগে কিন্তু কোনো ইনস্ট্যান্স নাই। তৎকালীন সময় সারা বিশ্ব জুড়ে কী চলছিল? কোল্ড ওয়ার, যেটা বলি আমরা স্নায়ুযুদ্ধ। বিশ্বটা 2টা ভাগে ভাগ হয়ে গিয়েছিল, এবং একদিকে যেটাকে বলি আমরা সোভিয়েত ইউনিয়নকে কেন্দ্র করে একটা শিবির, আর হলো মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্র করে। আবার ওই সময় চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সখ্যতা, অর্থাৎ যেটাকে বলা হয় চায়না ওপেনিং, অর্থাৎ তার সাথে সুসম্পর্ক সেটা গড়ে উঠল। এখন মুক্তিযুদ্ধের সময় যেভাবেই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না সাইডেড উইথ পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেশন পাকিস্তানের পক্ষে ছিল। তো কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধকালীন বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেখান থেকে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। কিন্তু
ওই যুদ্ধে শুধু আমরা পাকিস্তানি যে 93,000 সৈন্য এখানে যারা ছিল ওদেরকে আমরা পরাজিত করেছি শুধু, না পাকিস্তানে যারা সমর্থন করেছিল তাদেরও করেছি। অর্থাৎ চায়না এখানে পরাজিত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ওই অর্থে পরাজিত হয়েছে, রাইট? এখন এক একটা সুপার পাওয়ার, বৃহৎ পাওয়ার তারা পরাস্ত হয়েছে কিন্তু ওই পলিটিক্সের কারণে। তো সেখানে স্বাধীন যখন আমরা হলাম তখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, আমাদের সেই যেটা ফরেন কারেন্সি রিজার্ভ তো শূন্য, 1 কোটি মানুষ ছিল, তারা ছিল শরণার্থী, ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট হয়েছে, ইত্যাদি সকলে আমরা জানি। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে কিনা এটি নিয়েই সংশয় সন্দেহ প্রকাশ করেছিল পশ্চিমা বিশ্ব। তো এই ধরনের একটা ওয়ার রেভেস্ট কান্ট্রি এবং যে চ্যালেঞ্জেস, সেইখানে বরং যে কনসেন্ট্রেশন কোনটা রেখে কোনটা করবেন। যুদ্ধ অপরাধীদের বিচার জন্য বঙ্গবন্ধু 73 সালে আইন পাশ করলেন, কিন্তু অন্যদিকে যেটা হলো রিহ্যাবিলিটেশন আছে, তারপর নির্যাতিত নারী যারা আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা আছে। কাজী এত চ্যালেঞ্জেস এত স্বল্প সময়ের মধ্যে, এর মধ্যে কি হলো আবার মুক্তিযুদ্ধের মধ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এবং যখন বলা হলো এটা আনফিনিশড রিভলিউশন, তখন আবার একটা সশস্ত্র একটা বাহিনী বেরোয় আসলো, তারা এখন সশস্ত্র পন্থায় পরিবর্তনের দিকে অগ্রসর হলো, যে কারণে সার্বিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটেরিয়েট করলো। এই ধরনের একটা পাজেলিং সিচুয়েশনে আপনি একটা একটা করে কোনটা রেখে কোনটা করবেন একটা বিষয় ছিল। ইন দি মিন টাইম ঘুরে গেল আমাদের জাতীয় জীবনের সবচেয়ে যে মানে বলি নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড, অর্থাৎ 1975 সালে 15 আগস্ট। এখন আমি আসবো আমরা ডক্টর হারুন রশিদ আপনার কাছে, যে এই যে আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলোর কথা বলছেন ডক্টর হারুন রশিদ, ডাক্তার এম এ হাসান, সেই চ্যালেঞ্জগুলো তো এখনো রয়ে গেছে, কারণ সেই মেরুকরণগুলো যেমন রয়েছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে আসলে সেই শক্তিশালী রাষ্ট্রগুলোর সমর্থন এখনো খুব প্রয়োজন। এই বাধাগুলোকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটুখানি বলি, বঙ্গবন্ধু লন্ডনে নেমে 8ই জানুয়ারি উনি প্রথম বললেন যে বাংলাদেশে একটি ভয়াবহ গণহত্যা হয়েছে এবং এটি বিচার হতে হবে। এখন বুঝতে পারেন যে জাতির পিতা আপনার শুরুতেই কিন্তু সে বিচারের অঙ্গীকার করে বাংলাদেশে ঢুকলেন এবং এখানে এসে উনি এই বিচারের জন্য একটি ব্যবস্থা নিলেন। এমনকি 10ই জানুয়ারির ভাষণেও তিনি বললেন যে যারা অপরাধের সঙ্গে যুক্ত তারা কেউ ছাড় পাবে না, ছাড়া পাবে না। হ্যাঁ, একটা কথা হলো বলেছিলেন যে জাতিসংঘ একটা বিচার করার জন্য ব্যবস্থা করতে, সেটা 10ই জানুয়ারি যে পাকিস্তানি সৈন্যরা যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, এখানে কি আন্তর্জাতিক তদন্ত হোক, এটাও বলেছেন। সেটাই আমি আসছি। ওই সময় আমি কিন্তু সেনাবাহিনীতে, আমি সেনাবাহিনীতে প্রথম আমার ছিল জিমখানা ক্লাবে, এবং আমি 17 তারিখের পর অর্থাৎ একদিন পরে আমি যে পুরনো হাইকোর্টে আমার অফিস, আমাকে সেখান থেকে ঢাকার অর্ধেকের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাকে ব্যবহার করা হয় এবং পরবর্তী অফিস হয় এই যে পিলখানা আছে না, পিলখানাটি। ওই সময় একজন ডিসি, ময়মনসিংহের ডিসি এবং একজন ডিআইজি এবং একজন ভারতীয় মেজরকে সম্পৃক্ত করার চেষ্টা করা হয় আমার সাথে, এই আইন শৃঙ্খলার সাথে এই বিষয়গুলো দেখার জন্য। সেটি কিন্তু করেছিল প্রথম সরকার, অর্থাৎ তাজউদ্দিন সাহেবের যে সরকার, সেটি। বিচারের কথাটা কখনো আমাদের মাথা থেকে বেরিয়ে যায় না। না, বেরোবা তো দূরের কথা, সেখানে আপনার ইন্টারন্যাশনাল জুরিস্টে যে প্রধান, সে বাংলাদেশে আপনার এই বিচারের ব্যাপারে তিনি একটা অঙ্গীকার করেন যে এই বিচার করতেই হবে। এবং সেই সাথে প্রথমে যেহেতু আমাদের হাতে যথেষ্ট পরিমাণ তথ্য উপাত্ত ছিল না, সেহেতু এই তথ্য উপাত্ত সংগ্রহের জন্য আপনার একটি সিক্রেট একটা টিমেরও বন্দোবস্ত করে আমার জানা ছিল সেই সময়। এবং আমরা যেটা কাজ করছিলাম, যেমন আমি ব্যক্তিগতভাবে যেখানে যেখানে যাচ্ছিলাম, যেমন আমি একটা জায়গায় ওই রায়ের বাজারের কাছে একটা জায়গায় আধা বালতি আমি মানুষের চোখ পেয়েছিলাম, আপনি বুঝে রাখুন। এবং যারা গুরুতর অপরাধ করেছে তাদের কয়েকজনকে আমরা বন্দি করে আপনার হাইকোর্টে নিয়ে আসছিলাম, প্রায় 50 জনকে। এবং এটা একদম শুরুতে কিন্তু ভারতীয় বাহিনীর আপনার বিরোধিতায় আমরা তাদেরকে, আমাদের প্রচণ্ড চাপ ছিল 10 বিহারের। এই প্রেক্ষিতে যখন ঘটনাপ্রবাহ এগোচ্ছিল, তখন বাংলাদেশের সকল উচ্চ পর্যায়ের মন্ত্রী মহোদয় কিন্তু বিচারের পক্ষে কথা বলেছেন, বিশেষ করে মিস্টার সামাদ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এবং এই অবস্থাতে আমরা প্রথমে সিদ্ধান্ত হলো আমরা 1500 পাকিস্তানের বিচার করব, যদিও
সেই সময় কত সালে সেটা ওই 72 সনে, এবং সেই সময় একটি বড় ধরনের ল্যাপসেস যেটা ঘটে। এবং আমি একটা বিরতি নেই, আমি এই জায়গাটি থেকে আসবো যে আপনারা ঠিক করলেন যে ১,৫০০ পাকিস্তানি সৈন্যের বিচার হবে, সেই জায়গাটি থেকে আমি আপনার কাছে আবার ফিরছি, একটা বিরতি। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার এম এ হাসান, আপনি বলতে শুরু করলেন যে মুক্তিযুদ্ধের পর প্রথমে আপনারা ঠিক করলেন ৭২ সালে যে একদম যুদ্ধের পরপরই যে ১,৫০০-এর মতো পাকিস্তানি সৈন্যকে বিচারের আওতায় আনা হবে। এর পেছনে কিন্তু তারপরে তো আটক হলেন ১৯২ জন। না, এই ব্যাপারটা হলো যে এই পুরো আপনার পাকিস্তানে পুরো যারা আত্মসমর্পণ করেছিল 95 জন বা 95,000, তারা কিন্তু তাদেরকে নেওয়া হলো নিরাপত্তার কারণে, ভারতে নেওয়া হলো। এদের মধ্যে যখন আমরা ভাগ ভাগ হচ্ছিল, অর্থাৎ কাদের বিচার করবো না, কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। প্রথম কথা হলো, যারা আগেই যুদ্ধ চলাকালীন সময় অনেকে আপনার এখান থেকে বাংলাদেশে যারা গুরুতর অপরাধী, প্রাইম পারপেট্রেটর, অথবা যারা কিনা এটা অর্ডার করেছে, মাস্টার মাইন্ড, তারা অনেক চলে যায়। যেমন জেনারেল রহিম ছিল আল বদর বাহিনীর প্রধান, এবং এই জেনারেল রহিম এবং আরো কয়েকজন ছিল, তারা সে বার্মায় পালিয়ে যায়, বেশ কয়েকজন আপনার অফিসার তাদের মধ্যে তার মানে এই ভয়টা ছিল যে বিচারের মুখোমুখি হতে হবে। এক্স্যাক্টলি। এবং সে মানে একটি প্লেন নিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে মিয়ানমারে চলে যায়। আর আরেকজন ছিলেন জেনারেল জামশিদ। জেনারেল জামশিদ ছিল এখানকার যে রাজাকার বাহিনী যে তৈরি করেছে, ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্সের প্রধান। তাকেও কিন্তু আমরা ধরাছোঁয়ার মধ্যে আরো কিছু শিষ্য যারা ছিল, যেমন ধরেন যে আপনার জাহাঙ্গীর আরবাব কিন্তু আগে চলে গেছে। এরকম আপনার আরো অনেকে যারা একেবারে ওই ইয়াহিয়া খানকে বুদ্ধি পরামর্শ দিয়ে এই যুদ্ধের মধ্যে এনেছে বা গণহত্যা পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তারা কিন্তু চলে গেছিল। এই কারণে আনুষ্ঠানিকভাবে এই ৯৫,০০০ জন তো আসলে আত্মসমর্পণ করলেন, তাদেরকে ভারতের জিম্মায়ও দেওয়া হলো। ১৯৫ জনকে যে আমরা এর মধ্যে থেকে আলাদা করলাম, সেটা করলাম কি করে, মানে আমাদের যুদ্ধবন্দী হিসেবে সেটা কি করে করলাম? না, এটা ছিল ওখানেই ভারত থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল। আপনি যদি মিস্টার DN দীক্ষিতের বইয়ে যান, তাহলে দেখতে পারবেন বারবার চাপ দেওয়া হচ্ছিল যে সংখ্যাটা তোমরা তাড়াতাড়ি তোমরা স্পেসিফিক করো, যে কতজনের বিচার করবে পারবে বা এখন কতটুকু প্রস্তুত। এবং তখন আপনার এই আলোচনার মধ্যে প্রস্তুতির অভাব ছিল বাংলাদেশে, বিশেষ করে যেহেতু ১৬ই ডিসেম্বর হঠাৎ করে যারা আপনার মুক্তিযুদ্ধ হয়ে গেল, যে সমস্ত সিভিল সার্ভেন্টস এবং পুলিশ, তারা এই কাজে বাধা দিতে থাকলেন। যেমন ধরুন, প্রথমে যে কাজটা শুরু হওয়ার কথা ছিল, সেই কাজটা কিন্তু অল্প কয়েক মাসের মধ্যে এটা কিন্তু বন্ধ হয়ে গেল, তথ্য সংগ্রহের কাজটা। আমি নিজে তখন এটাতে বাদ দিয়ে, আমি তখন নিজ উদ্যোগে, আমার যেহেতু ভাই শহীদ হয়েছেন, পরিবারে অনেকজন শহীদ হয়েছেন, আমি ওই কাজটাকে চলমান রাখলাম। আর এই কাজটি কিন্তু দেখা গেল সরকার যেন কিছুটা যেন তার কনসেন্ট্রেশন যেন চলে যাচ্ছে, বা নিচু পর্যায়ে যারা ছিলেন তারা এটার মধ্যে বাধা সৃষ্টি করছেন। এই পর্যায়ে একদিক, আর একটা হলো ৭৩ সনে যখন আপনার গালফ যে যুদ্ধ হয়, যখন আপনার গালফ এই আপনার মিশরের যে যুদ্ধটা হয়, যখন তেলের মূল্য যখন এদিক ওদিক হয়ে গেল, তখন একটা প্রচণ্ড ইকোনমিক চাপ আসে। সেই চাপের কারণে এবং ইসলামিক স্টেটগুলো সরকারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে একদিকে। আর আমেরিকা ৫০ জনের, তার নাম ছিল জন কোনালি বলে এক প্রতিনিধিকে পাঠালো নিক্সন। জন কোনালি ৫০ জনের প্রতিনিধি এসে বঙ্গবন্ধুকে বলেন, এসব চিন্তা আপনি ছেড়ে দেন, আপনি যদি এগুলা করেন তাহলে কিন্তু আপনার জন্য একটি ভিন্ন পরিস্থিতি অপেক্ষা করছে একদিকে। আরেকদিকে মানে যুদ্ধটা জারি রাখছেন এরকম একটা। আরেকদিকে যেখানে আরব দেশে বাংলাদেশের জন্য দাবি রেখে পাকিস্তানের গোলাম আজম গং এবং পাকিস্তান পুনরুদ্ধার করার চেষ্টায় রত, তখন ভুট্টো আমাদের যারা বাঙালি যারা সেনা ছিল, অন্যান্য সিভিল সার্ভেন্ট ছিল, তাদেরকে বিচার করবে বলে হুমকি দিচ্ছে, অনেকে জেলেও নিয়ে গেছে। এই দুটো চাপ, দেশের এই অবস্থা, আপনার দুর্ভিক্ষ অবস্থা, আপনার তেলের মূল্য এবং টোপ যে আপনার আরব দেশের, যে তাদের এই সহায়তা করবে, ওই সহায়তা করবে যদি তারা ইসলামিক সামিটে যদি যায় এবং যদি তারা এই বিচারের দাবি থেকে সরে আসে। এই অবস্থাটি দিয়ে প্রশাসনের কেউ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ বঙ্গবন্ধুকে আপনার চাপ সৃষ্টি করে। এবং বঙ্গবন্ধু যখন রাশিয়া থেকে আসছিলেন, সেই দিন উনি দিল্লিতে থাকেন। আমার ঠিক মনে পড়ছে, সম্ভবত এটা অগাস্ট মাস ৭৪-এর, জুলাই থেকে অগস্ট একটা সময়, এক্স্যাক্টলি একটা মনে নেই, ১৪ বা ১৫ তারিখ হবে। সেই বঙ্গবন্ধুকে ত্রিপক্ষীয় চুক্তি অলরেডি ড্রাফট হয়ে গেছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শাহ আজিজ
এখানে ডক্টর কামাল হোসেন, আর ও না সরি আমি বলছি যেটা হলো আজিজ আহমদ পাকিস্তানের, আর ওখানে বোধহয় আপনার শরণ সিং বোধহয়, শরণ সিং, আর এদিকে হলো আমাদের ডক্টর কামাল। এই চুক্তি ড্রাফট হয়ে গেছে এবং ওই চাপের মুখে বঙ্গবন্ধু এই রিপ্যাট্রিয়েশনটা অর্থাৎ বর্তমানে ক্লেমেন্সি ঘোষণা দিয়ে যে তাদের এখন বিচার করা হবে না এবং তাদেরকে পাকিস্তানে বিচার করা হবে এই বলে ছেড়ে দিলেন। শর্তটা আবার সেটা ছিল বোধহয় যে পাকিস্তান অন্তত সেই বিচারটা করবে, কিন্তু এখানে বলে 195 জনকে ফেরত পাঠানো না, হলো। 195 ওই যখন সরে আসলো তখন সংখ্যাটা অটোমেটিক কিন্তু কমে আসছিল, কেন ভারত ক্রমান্বয়ে ওদের ছেড়ে দিচ্ছিল। তারা চাপ দিচ্ছিল যে আরো কমাও কিংবা কতটুকু আসতে পারবা, তোমাদের হাতে কতটুকু আছে, অনেক ভিতরে ভিতরে কাজ হচ্ছিল এবং সেই সংখ্যাটা কমে আসলো। এবং এটা একদিক, যেমন আর একদিক হলো যে আপনার ওই সময় দেশের ভিতরে আপনার যে অস্থিরতা ছিল, বঙ্গবন্ধু জিনিসটাকে কনসলিডেট করতে চাইলেন, যে এই উনি একটা মানে মানে ওই টালমাটাল অবস্থায় উনি দেশের অবস্থা সংহত করতে চাইলেন। জি, কিন্তু এই যে মানে সেই আবারও সেই আন্তর্জাতিক নানা রকম মেরুকরণ, চাপ, সেগুলোর কথা ডাক্তার হাসানের কথায় পরিষ্কার হলো। আমি আসলে ডক্টর হারুনুর রশিদ এটাই জানতে চাইছিলাম যে সেই মেরুকরণ, সেই চাপগুলো তো এখনো আছে। মানে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলার আসলে বাস্তবতা কি এখনো তৈরি হয়েছে কিনা? আমার মনে হয় যে পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে। 71-এর মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ এবং যে চ্যালেঞ্জগুলো ছিল আজকে 2019 সালে সেই অবস্থা কিন্তু নাই। আপনি দেখুন যে আর্মেনিয়ার যে গণহত্যা হলো সেটার যে স্বীকৃতি 2015 সালে যখন হলো, তো তাও প্রায় 100 বছর পরে, এবং তুরস্ক ওই গণহত্যা ইনভলভ, কিন্তু সেই তুরস্ক যখন এটা জাতিসংঘের সিদ্ধান্ত হলো কি করেছে, অ্যাবস্টিন করেছে, তুরস্ক কিন্তু অপোজ করে নেয়। তো আজকে 71-এর সময় যে মেরুকরণ ছিল বিশ্ব পরিসরে, সেখান থেকে আজকে 2019-এ এসে বাংলাদেশের বিশ্ব পরিসরে যে অবস্থান, মানে আকাশ পাতাল পরিবর্তন। বাংলাদেশে এখন একটা সুদৃঢ় অবস্থান করে নিয়েছে। চায়নার সাথে তৎকালীন সময় পাকিস্তানের যে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চায়না যত গুরুত্বপূর্ণ ছিল আজকে সেই অবস্থানের মধ্যে নাই। এখন চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আছে, বন্ধুত্ব থাকলেও আবার বাংলাদেশের সাথে আরো বেশি বন্ধুত্ব। এবং বাংলাদেশে এখন চায়নার যে ইনভেস্টমেন্ট যদি বলেন, সেই আপনার যদি আমরা কর্ণফুলী টানেলের কথা থেকে শুরু করে অন্য যতগুলো আছে, পদ্মা সেতুর কথা যদি বলেন, তো চায়নার এখন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কিন্তু কান্ট্রি চাইনিজ পলিসিতে। কাজেই এখন যেটা হলো যে 72 সালে, 73 সালে, 74 সালে আমরা যত জাতিসংঘে যখন আমরা সদস্যভুক্তি হওয়ার জন্য বারবার মুভ হলো, চায়না কিন্তু ভিটো দিয়েছিল। আজকে আর এই প্রশ্নে চায়না ভিটো দেবে বলে আমি মনে করি না। যেটা হবে তুরস্কের ভূমিকায় চলে যাবে, অর্থাৎ অ্যাবস্টিন থাকবে, মানে ম্যাক্সিমাম যদি করে পাকিস্তানকে এই করার জন্য। কাজেই ওয়ার্ল্ড সিনারি চেঞ্জ হয়েছে। বাংলাদেশ এখন আগের যে অবস্থা যেখানে ছিল সেখানে তো, অর্থাৎ আপনি যদি তৎকালীন সময় সারা বিশ্বের দয়ার উপরে যেখানে বাংলাদেশ, আর আজকে নিজের পায়ে আপনি দাঁড়িয়েছেন, একটা মর্যাদার আসন কিন্তু আপনি করেছেন, অর্থাৎ একটা পজিশন অফ স্ট্রেংথ, সেই অবস্থায় যখন থাকেন। এবং আমাদের যদি বলি যে ফরেন পলিসির ক্ষেত্রে আমাদের যে বন্ধুত্বের যে পরিসর, সেটা ওয়ার্ল্ড ওয়াইড বিস্তার লাভ করেছে। কাজে বাংলাদেশ সারা বিশ্ব জুড়ে বিজেপি বাংলাদেশের অবস্থান, আমি যেটা বলছি যে অনেক পরিবর্তন হয়ে গেছে। কাজেই এখন আর 72, 73, 74 সালে যে অবস্থার সম্মুখীন হয়েছি সেই অবস্থার কিন্তু ব্যারিস্টার আমিরুল ইসলাম, তারপরেও তো খুব কঠিন। একটি দেশের সেনাবাহিনী পরাজয় স্বীকার করেছে, আত্মসমর্পণ করেছে, মানে পৃথিবীর ইতিহাসেই বোধহয় এই ঘটনাই মানে খুবই কম, মানে সংখ্যায় কম যে সেনাবাহিনী আত্মসমর্পণ করছে। তারপর আবার এই যে একেবারে যে গণহত্যার, একটু যদি দর্শকের জন্যই বলি যে কোনো একটি বিশেষ জাতিকে মানে নির্মূল করে দেওয়ার জন্য যে হত্যাকাণ্ড, তার এবং এমনকি ধর্ষণকেও আসলে গণহত্যার একটি উপাদান হিসেবে ব্যবহার করা, মানে আপনার জাতিসত্তা নষ্ট করবার উপাদান হিসেবে ব্যবহার করার জন্য এই অন্যায়টিকেও যুক্ত করা, তো এইটি তো আসলে প্রমাণ করা, আরেক দলের স্বীকার করে নেওয়া নিশ্চয়ই খুব কঠিন হবে। এখনো একটা প্রেক্ষিত আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে পৃথিবীটা বদলে গিয়েছিল, সেটা একটা বিষয় আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং মার্ক করতে হবে। সেটা হচ্ছে যে কিসিঞ্জার যখন আসলেন ভুট্টোর সাথে কথা বলতে, তখন কিসিঞ্জার এসে তার সাথে ব্যবস্থা করে দিল চায়নার সাথে একটা যোগাযোগ করা।
এবং সেইখানেই ওই পৃথিবীটা বদলে গেল। এবং বার্গেনটা হলো এইটা যে ইউএসএ সাপোর্ট করবে পাকিস্তানকে ইন টোটাল, অ্যান্ড ইন এক্সচেঞ্জ তারা চায়নাকে, এই ইউএস আর ইন্দো চায়নাকে রাখবে না, বিকজ দে আর ইন দ্য ইউনাইটেড নেশনস। ওখানে চায়না তখন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়ে গেল। সেটা চায়নার যেটা পাওনা ছিল সেটা আগে ছিল ইন্দো চায়নার কাছে, এখন সেটা চায়নায় হয়ে গেল। এই নেগোসিয়েশন ইন্দো চায়না হচ্ছে যেটা ভিয়েতনাম। ভিয়েতনাম না, চায়নার যেটা হলো মেইনল্যান্ড, এটা এটা হচ্ছে মেইনল্যান্ড, আর একটা অপশন সেটা হচ্ছে ওইটাকে রেকগনিশন দিল। চায়না হ্যাড নো রেকগনিশন, ওয়ার্ল্ড পলিটিক্সে তার কোনো প্লে করতে পারছে ওই সময়টাতেই কি চায়না নিরাপত্তা পরিষদের সদস্য হলো বলছে? রাইট, হ্যাঁ। এবং দ্যাট ওয়াজ কোন সময়টা, মানে 71 আচ্ছা। এবং সেটা বার্গেনটা হলো ওইখানে যে তারা টোটাল সাপোর্টটা দেবে, হ্যাঁ। এবং চায়না তার থেকে সেখানে। তাহলে সেই কথা কি চায়না এখন 2019-এ এসে ভুলে যাবে যে মানে কি নীতিতে সমর্থন দেওয়ার জন্য তাকে আসলে? চায়না আজও পর্যন্ত রয়ে গেছে। চায়না ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু অ্যাকনলেজ আস, রিকগনাইজ আস, এবং বঙ্গবন্ধু বেঁচে থাকা পর্যন্ত সে রেকগনিশন দেয়নি। তো সেই জন্যে পৃথিবীর এই টোটাল গ্লোবাল যে পলিটিক্সটা সেটা বদলে গেছে। ভারসাম্যটা এখন নন অ্যালাইন্ড যে কনফারেন্সের যে বান্দুং কনফারেন্স থেকে শুরু হয়েছিল, আমাদের যে ওয়েটেজটা ছিল শোকর্ণ, নেহেরু, এই সবাই মিলে যে হয়েছিল, এবং আমাদের নন অ্যালাইন্ড মুভমেন্ট, এবং আমাদের সেই ন্যাম কনফারেন্সটা যখন আলজিয়ার্সে হলো, তখন আমি অ্যাডভান্স পার্টি হিসেবে সেখানে গিয়েছিলাম, বঙ্গবন্ধু আমাকে পাঠিয়েছিলেন, এবং তারপরে বঙ্গবন্ধুকে আমরা নিয়ে আসলাম আমাদের রেকগনিশন পাওয়ার পর। তো আমরা সেখানে রেকগনিশন পেয়েছিলাম। তো এই গ্লোবাল যে পলিটিক্সটা যে বদলে গেছে, সেটা কিন্তু এখনও আমাদের পক্ষে গ্লোবাল পলিটিক্সটাকে আমরা আনতে পারছি না, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে ইউনাইটেড, তার একটা ঐতিহাসিক কারণ বোধহয় খুব স্পষ্ট আপনি বুঝিয়ে দিলেন, মানে আর তার সাথে আমাদের আরেকটা যে ভারসাম্যর বিষয়টি, সেটা হচ্ছে যে নন অ্যালাইন্ড যে এন্টিটি, সেটা আজকে আর খুব কাজ করছে না। এবং তারপরে যেটা হলো, নন অ্যালাইন্ডের পাশাপাশি এটাকে মিট করার, বঙ্গবন্ধু সহ আসলে যে নেতারা, এটা বলেনি, নন অ্যালাইন্ডের যে প্রিন্সিপালসগুলো ইমার্জ করলো, সেটাকে আবার কাউন্টার ব্যালেন্স করলো পাকিস্তানে তারা ইসলামিক সাবমিট করে, এবং সেই ইসলামিক সাবমিটে বঙ্গবন্ধুকে নিয়ে গেল, এবং সেখানে বললো যে এটাই রিকগনিশন হবে, আশাটাই। আমরা বলেছিলাম যে রিকগনিশন না দিলে উনি যাবেন না, কিন্তু বেশ প্রেশার আসলো সমস্ত মুসলিম কান্ট্রিজ থেকে যে ওনাকে যেতে হবে, গেলে যাওয়াটাই একটা স্বীকৃতি হবে। কিন্তু সেটা এই জিনিসগুলোকে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমরা বাংলাদেশের টোটাল অ্যাপ্রোচটাকে অ্যাসার্ট করতে পারি। সেই সৌদি আরবও তো আসলে স্বীকৃতিটা দিল বঙ্গবন্ধু মারা যাবার পরে। রাইট। একটা বিরতিতে যাই, বিরতির পরে এই জায়গাটাতেই আবার একটু ফিরি। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনি বলছিলেন যে কিভাবে 71-কে ঘিরে আসলে সে সময় বিশ্ব প্রেক্ষাপট বদলে গেল, কি করে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তানের বলয়টা তৈরি হলো, নিরাপত্তা পরিষদে ঢুকলো চীন, আর ওদিকে নন অ্যালাইন মুভমেন্টের বড় নেতা আমাদের বঙ্গবন্ধু, তিনি ওআইসি সম্মেলনে যোগ দিলেন 74-এ গিয়ে। এই মেরুকরণগুলোর কথা বলছিলেন। এই কনফ্লিক্টসগুলো বা এই মেরুকরণ যেটা করতে হয়েছে সেরকম একটা বাস্তব পরিস্থিতিতে, সেগুলোতে আমরা প্রপার একটা নিজেদের ইন্ডিপেন্ডেন্ট একটা পলিসি ধরে রাখতে পারি নাই। সেটা খুব প্রয়োজন ছিল। সেটার হয়তো কারণও ছিল যে আমাদের খাদ্য সংকট রয়েছে, আমাদের এত বিধ্বস্ত দেশ, সেখানে আমাদের সাহায্যের প্রয়োজন আছে, এসবগুলো ছিল। রেকগনিশনের বিষয় আছে যে আমরা ইউএনএতে ঢুকতে পারছি না। আমাকে বঙ্গবন্ধু পাঠিয়েছিলেন ওই ইউনাইটেড নেশনসে আমাদের মেম্বারশিপের জন্য লবি করার জন্য। আমরা গট এ হিউজ মেজরিটি ইন দ্য জেনারেল কাউন্সিল, কিন্তু আমরা প্রত্যেক জায়গায় লবি করেছি, কিন্তু আমাদের সিকিউরিটি কাউন্সিল বারবার ভেটো দিয়েছে। আমি যখন গেছি তখন মিস্টার অ্যাডাম, অ্যাম্বাসেডর অফ দ্য সোভিয়েত ইউনিয়ন,
তো উনি বলছেন যে ওনার এত বড় একটা হাত, খুব মোটা, বলে যে টুয়াইস আই হ্যাড টু রেজ মাই হ্যান্ড, ওই যে যখন আমাদের যুদ্ধ বিরতি করে দিচ্ছে তারা, সিজফায়ার, সেই সময় তাকে ওই দুবার তাকে সিকিউরিটি কাউন্সিলে করছে। অথবা আমাদের যুদ্ধে বিজয়ের ক্ষেত্রেও কিন্তু সেই একই সমস্যা ছিল, যে তখন সেভেন ফ্লিট আসবে কিনা এবং যুদ্ধবিরতি করে দেবে, তখন যে যেখানে আছে সেখানে থেকে যাবে, তো তাহলে পরে আমাদের স্বাধীন রাষ্ট্রটার অভ্যুদয় হয় না। অথবা আমাদের সেই ডিপ্লোমেসিটা মুক্তিযুদ্ধের সময় থেকে করা হচ্ছে, অনেকগুলো ফ্রন্টে আসলে করতে হয়েছে, যেখানে এটাতে হয়তো শেষ পর্যন্ত আর তেমন মনোযোগ দেওয়া যায় নাই। আমার দর্শক কিন্তু খুব কমপ্লেক্স হয়ে গেছে, খুব জটিল হয়ে গিয়েছিল। আর এটাতে আসলে ভারতের কোনো ইন্টারেস্ট ছিল না, মানে এই অত্যাচার নির্যাতনের বিচারটা আনতে হবে, এই আগ্রহটা শুধু আমাদেরই ছিল, কারণ আমাদের ভূখণ্ডে আমাদের প্রথমে হচ্ছে যে ভারতবর্ষ কে কি করতে হলো, ভারতবর্ষকে তো ইট ওয়াজ অ্যালোন আমাদের মুক্তিযুদ্ধের সময়, তাকে সোভিয়েত ইউনিয়নের সাথে তাকে একটা প্যাক্ট করতে হলো, ব্যাক টু ব্যাক প্যাক্ট, এবং সেটা যদি না হতো তাহলে কিন্তু আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারি না। অর্থাৎ যে অবস্থা ছিলাম সেরকম সিজফায়ারের ভিতরে নানা রকমের সমস্যার সৃষ্টি হতো। তো সেই জন্য আমরা ব্যাক টু ব্যাক অ্যাগ্রিমেন্ট করেছি ইন্ডিয়ার সাথে, যে বাংলাদেশের ট্রিটি, এবং ব্যাক টু ব্যাক সেখানে করেছি। এবং সেখানে ডিপি ধর, যিনি অ্যাম্বাসেডার ছিলেন রাশিয়াতে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডার, ডিপি ধর প্লেড এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল, এবং এই ডিপ্লোমেসিগুলো সেই সময় আমাদের করতে হয়েছে। এবং সেইখানে আমাদের ইউএসএ, চায়না, অ্যাক্সিস আমাদের বিরুদ্ধে, অতএব আমাদের শুধুমাত্র একমাত্র যে সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন, সেটা আমাদের সাথে ছিল, আর কেউ ছিল না। ডক্টর হারুনুর রশিদ, আমাদের দর্শকরা জানতে চাইছেন যে তাহলে এই যে এখন জাতিসংঘের একজন আন্ডার সেক্রেটারি, যার সঙ্গে ব্যারিস্টার আমিরুল ইসলামের সাক্ষাৎ হয়েছে, এই যে তিনি এসে আবার প্রধানমন্ত্রীকেও বলে গেলেন যে তিনি তুলবেন ব্যাপারটা, এই গণহত্যার প্রসঙ্গটা জাতিসংঘে, তার মানে তো এটা মানে একটা কি, মানে এই তোলাটার কোনো গুরুত্ব আপনি দেখেন? না, গুরুত্ব তো আছেই। গুরুত্ব হলো এই, আপনি দেখেন, আমার মনে হয় এটা প্রাসঙ্গিক হবে যে বিশ্বের মানবজাতির ইতিহাসে বিভিন্ন জাতির যে জাতীয় নেতা বা ন্যাশনাল হিরো, অনেকেই তো বক্তৃতা আমরা জানি, কিন্তু একমাত্র বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণটাই কিন্তু বিশ্ব ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃত হয়েছে ইউনাইটেড নেশন কর্তৃক, ইউনেস্কো কর্তৃক, তাই না? কেন হলো? 7 মার্চের ভাষণটা আপনি মনোযোগ সহকারে যদি দেখেন, তার দেখবেন যে এর যে ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য কী। বঙ্গবন্ধু বলছেন যে আমরা জীবন দিয়ে চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে। তো আজকে সারা বিশ্ব তো শান্তিপূর্ণভাবেই সমস্যার সমাধানের কথা বলায়, অসাম্প্রদায়িক স্ট্যান্ডের কথা ওখানে আছে, গণতন্ত্রের কথা ওখানে আছে, হিউম্যান রাইটসের কথা আছে, যে কারণে কিন্তু এটা স্টাডি করে তারপর স্বীকৃতি দিয়েছে। কথাটা তুললাম এই জন্য যে আজকে বাংলাদেশে যে জেনোসাইড যেটা হয়েছে 1971 সালের 25 মার্চ থেকে শুরু হলে 9 মাস ধরে যেটা চলছে, এটা তো সর্বজন স্বীকৃত। আনুষ্ঠানিক ফর্মালাইজেশন হয়তো হয়নি বা ফর্মাল স্বীকৃতি হয়নি, কিন্তু কে না জানে বলেন, তৎকালীন মিডিয়া বলেন, সব এভরিবডি নোজ ইট। এখন এটার একটা ফর্মাল রিকগনিশন। তা আমি যেটা মনে করি যে 9ই ডিসেম্বর ইউনাইটেড নেশন যে বিশ্ব গণহত্যা দিবস যারা স্বীকৃত, এখন এখানে কিন্তু দ্যার ইজ স্কোপ ফর রিকনসিলিয়েশন। কীভাবে? আজকে শুধু তো আর্মেনিয়া হয় না, আজকে যদি আপনি সুদানের যে দারফুর যে অঞ্চলটা আছে, দক্ষিণ সুদান, সেখানে হয়েছে, রুয়ান্ডায় হয়েছে, আর বসনিয়া হার্জেগোভিনা হয়েছে, রাইট, এবং বাংলাদেশ হয়েছে। এইভাবে বিশ্বের যত গণহত্যা আছে সব গণহত্যাটাকে আপনি সামনে রেখে তারপর যে একটা নিউট্রাল ডে আপনি বলেন যে এইটা হলো গণহত্যা দিবস, অর্থাৎ কোনো দেশের গণহত্যাকে আপনি না নিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে গণহত্যা হয়েছে সেইটাকে সামনে রেখে আপনি একটা ডে হিসেবে নিলেন, যেমন আমরা ইউনিভার্সাল হিউম্যান রাইটস করি। এখন আসি, আমি আমাকে শেষও করতে হবে, কিন্তু আমি যদি আপনার এই জায়গাটা থেকেই যে ডাক্তার হাসান, ডক্টর হারুনুর রশিদ যে কথাটা বলছিলেন যে মানে একটা আন্তর্জাতিক গণহত্যা দিবসে গেছে, আমার তাতে কোনো সমস্যা নাই, সেটা হোক, কিন্তু একটা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিললে মানে আজই হতে 100 বর্ষ পরে আরেকজনও জানবেন, আরেক বাঙালি সন্তান জানবেন যে তার এই ভূমিতে কি অন্যায় হয়েছিল। কারণ সকলের কাছে স্বীকৃত বলছেন ডক্টর হারুনুর রশিদ, কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে বালতি ভর্তি মানুষের চোখ পেয়েছেন ঢাকা শহরে, আর এখন তো আমরা অনেক সময় শুনি যে 30 লাখ, 3 লাখ না 3000, কিন্তু সংখ্যাটাও তো আসলে গুরুত্বপূর্ণ নয় গণহত্যার ক্ষেত্রে।
এটা তো ঠিকই যে গণহত্যা ডেফিনিশন অনুযায়ী যদি একজনকেও যদি আপনার হত্যা করা হয়, যদি মাস্টার মাইন্ড বা প্রাইম পারপেট্রার যদি আপনার পরিকল্পিতভাবে হত্যা করেন এবং সেই জাতিকে নির্মূল করার জন্য, তাহলে সেটাও গণহত্যা। এখানে কয়েকটা জিনিস স্পষ্ট হওয়া উচিত যে আপনার গবেষণায় আপনি কি ব্যাপকতা দেখেছেন খুব তাড়াতাড়ি যদি আমাদের 5000 বধ্যভূমি আমরা পাই সেই 72-73 সনে, এবং এই যেগুলো পাই সেটা কিন্তু জাস্ট 30%, অর্থাৎ 70% আপনার রিমেন্স আপনার জলায় এবং নদীতে ভেসে গেছে বা ডুবে গেছে, মানে মার্শল্যান্ডে। এটা হলো একটি। 4.5 লাখ নারী নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে অনেকে জেনোসাইডাল রেপের আপনার শিকার হয়েছিলেন। এবং যে এনফোর্স মাইগ্রেশনে যারা গিয়েছিলেন বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন, যেটা 69 লাখ হিন্দুই শুধু অগাস্ট মাসের মধ্যে আপনার রেজিস্টার্ড হয়েছিলেন, 1 কোটি বেশি যে যারা ভারতে রেজিস্টার্ড হয়েছে, আনরেজিস্টার্ড অনেক ছিল, তাদের মধ্যে একটা বড় সংখ্যক কিন্তু আপনার নিহত হয়েছেন ওই আপনার জার্নির মধ্যে। সেটাও কিন্তু আপনার মনে করেন এই যে আপনার 30 লাখের সংখ্যার মধ্যে আসবে, এবং ইন্টারনালি যারা ডিসপ্লেস ছিলেন তাদের মধ্যেও একটা বড় সংখ্যক আপনার নিহত হন। এবং এর মধ্যে কথাটা হলো এই যে মানে গণহত্যা প্রমাণ করতে হলে কিন্তু ইন্ডিভিজুয়াল কেস নিতে হবে, অনেকগুলো দরকার নাই, কয়েকটি ক্লাসিক্যাল জেনোসাইডাল স্পট বেছে নিতে হবে। যেমন ধরুন আমার দৃষ্টিতে, আমার দীর্ঘ মানে এই 4000 বদ্ধভূমির বা 5000 বদ্ধভূমির তো অনেকগুলোই আমরাই মাটিতে মিশিয়ে এখন ঘরবাড়ি তুলে ফেলেছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেমন জগন্নাথ হলে হত্যাকাণ্ড, এটা ক্লাসিক্যাল এক্সাম্পল অফ জেনোসাইড। সেখানে একজন মাত্র মুসলিম শিক্ষক ছিলেন, রেস্ট অল আর হিন্দুস, দে ওয়ার কিল্ড জাস্ট বিকজ দে ওয়ার হিন্দুস। এবং সেখানে আরেকজন মুসলমান ছিলেন, তিনি আমার সম্পর্কে খালুন, যে ডক্টর দেবের পালিত কন্যা স্বামী ছিলেন মোহাম্মদ আলী। এই কয়জনকে ওইখানে আপনার তাদের হাড়গোড় এখনো ওইখানে আছে, যাদের ডিএনএ পরীক্ষা করে প্রমাণ করা যাবে ইন্টেনশন। এবং প্রাইম পারপেট্রেটর লেফটেন্যান্ট কর্নেল তাজ এন্ড 30 আপনার পাঞ্জাব এবং বালুচ। তার মানে গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে। এবং এইভাবে কিন্তু আমরা কয়েকটা কেস যদি ক্লাসিক্যাল কেস যদি প্রেজেন্ট করতে পারি, এবং যেটা আমি মনে করি ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এবং জেনোসাইড আর্কাইভ এন্ড হিউম্যান স্টাডিজ সেন্টার যেটা করার ক্ষমতা রাখে, সরকার যদি আমাদেরকে সাহায্য নেন, আমরা গণহত্যা প্রমাণ করতে করার মতো। 2017-তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই যে 195 জন পাকিস্তানি সেনা সদস্য, তার মধ্যে একজন বাঙালি বিষয়ে তথ্য সংগ্রহ করেছে, এগুলো কি কোনো কাজে আসবে? না, দেখুন এটা কিন্তু এটা একটা কনফিউশন রয়েছে। আমাদের হিসাবে 369 জন পাকিস্তানি সেনা অফিসার এবং অন্যান্যরা অ্যাপার্ট ফ্রম অক্সিলারি ফোর্স যারা কিনা গণহত্যা এবং যুদ্ধ অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। কেস টু কেস স্টাডির মধ্যে এর মধ্যে মুখ্য কয়জনকে, যেমন ধরেন মেজর নাদের পারভেজ বরগুনায় ছিল, কিংবা মনে করেন ওকে এলাকা ছিল, এজাজ পটুয়াখালীতে ছিল, এরকম জেনারেল রহিম বশির, অল্প কয়েকটা কেস নিয়ে যেখানে প্রাইম পারপেট্রেটর পাচ্ছি, তার ওরাল স্টেটমেন্ট পাচ্ছি, হেড মেসেজ পাচ্ছি, তার পরিকল্পনা পাচ্ছি, লাইন অফ অ্যাকশন পাচ্ছি, মোডাস অপারেন্ডি পাচ্ছি, প্রমাণ সব করলেই আমরা গণহত্যা প্রমাণ করতে পারি। কাজ এখনো অনেক বাকি রয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর এম এ হাসান, ধন্যবাদ ডক্টর হারুনুর রশিদ, ধন্যবাদ ব্যারিস্টার আমিরুল ইসলাম, ধন্যবাদ। দর্শক, পরবর্তী পর্বে রাতের বেলায় ভোট কেন এই নিয়ে করবো আলোচনা।